আজকের ভিডিওতে আমি শেয়ার করব মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার প্রাচীন রাজা সীতারামের মোহাম্মদপুরের দুর্গ এবং তার ইতিহাস। এই ভিডিওতে থাকছে মোহাম্মদপুরের নামকরণ এবং সীতারাম রাজার ইতিহাস। চলুন শুরু করা যাক। ঢাকা থেকে মাগুরা 165 কিলোমিটার, যেতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। পদ্মা সেতু হয়ে গেলে আরও কম সময় লাগে। এখানে কোনো ট্রেন চলাচল নেই, তবে ফরিদপুরের মধুখালী থেকে মাগুরা রেল প্রকল্প চলমান আছে। মাগুরা 1048 বর্গ কিলোমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি জেলা। মাগুরা জেলার উত্তরে রাজবাড়ী জেলা, দক্ষিণে যশোর জেলা ও নড়াইল জেলা, পূর্বে ফরিদপুর জেলা, পশ্চিমে ঝিনাইদহ জেলা। মাগুরার মোহাম্মদপুরে অবস্থিত সীতারাম রায়ের এই প্রাচীন স্থাপত্যটি মাগুরা সদর হতে 25 কিলোমিটার দূরে অবস্থিত রাজবাড়ী নামক স্থানে সীতারাম রাজার বাড়িটি। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড হতে আধা কিলোমিটার দূরে উত্তরে পাকা রাস্তার পাশ দিয়ে রাজবাড়ির অবস্থান। রিক্সা, ভ্যান অথবা পায়ে হেঁটে এখানে যাওয়া যায়। রাজা সীতারাম রায় বাংলার একজন স্বশাসিত রাজা। তিনি মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একটি স্বল্প স্থায়ী হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। মাগুরার ইতিহাসের নায়ক তথা মোহাম্মদপুরের রাজা সীতারাম রায় বাংলার যে সমস্ত খ্যাতনামা জমিদার দেশের স্বাধীনতা রক্ষার্থে ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তার মধ্যে মোহাম্মদপুরের সীতারাম রাজা অন্যতম। চলুন জেনে আসি কে এই সীতারাম। মুর্শিদাবাদ জেলার ফতেহ সিং এলাকার হিন্দু একটি পরিবারে জন্মগ্রহণ তার। হরিশ্চন্দ্র দাসের পুত্র উদয় নারায়ণ ছিলেন সীতারামের পিতা। উদয় নারায়ণ যখন বাংলার রাজধানী রাজমহলে কর্মরত ছিলেন, তখন তিনি দয়াময়ী দেবীকে বিয়ে করেন। 1658 সালে সীতারাম মহিপতিপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দয়াময়ী এবং উদয় নারায়ণের প্রথম পুত্র সন্তান। পিতা উদয় নারায়ণ মোগল শাসন আমলে রাজস্ব সংক্রান্ত উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। 1660 সালে মীর জুমলা তার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন। তারপর উদয়নারায়ণ সেই সময় ঢাকা চলে আসেন। উদয়নারায়ণ তার পরিবারকে তখন সাথে নিয়ে আসেননি। পরবর্তীতে 1664 সালে শায়েস্তা খান যখন বাংলার গভর্নর হিসেবে নিযুক্ত হন, তখন মধুমতির তীরে তিনি তার বাসভবন নির্মাণ করেন এবং তার পরিবারের কাছে নিয়ে আসেন। সীতারাম মূলত সুজন পাঠশালায় সংস্কৃত শিখেছিলেন এবং নিজ গৃহে বাংলা শেখেন এবং চণ্ডীদাস জয়দেব পড়তেন। মজার বিষয় হলো 14 বছর বয়সে তিনি জমিদারি শুরু করেন। তরুণ বয়সে সীতারাম ঘন ঘন ঢাকায় রাজধানীতে আসতেন। সুবেদার শায়েস্তা খান তার সাহস এবং কর্মে খুবই মুগ্ধ ছিলেন। সীতারামের সৈন্যদলে মুসলমান সৈনিক ছিলেন অনেক এবং শোনা যায় তিনি মুসলমান সেনাপতিদেরকে ভাই বলে ডাকতেন। ঢাকায় তার সাথে একজন মারাঠি সৈনিক রামরূপ ঘোষের পরিচয় হয়েছিল। করিম খানের বিরুদ্ধে যুদ্ধে রামরূপ সহযোগিতা করেছিলেন। রামরূপ কুস্তিতে পারদর্শী ছিলেন। তিনি মোনা হাতি নামে পরিচিত ছিলেন, কারণ কোনো এক সময় তিনি খালি হাতে একটি ছোট হাতি হত্যা করেছিলেন। তবে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী তিনি পিঁড়ি দিয়ে পিটিয়ে সীতারামের একটি হাতি হত্যা করেছিলেন বলে তার নাম হয়েছিল মেনা হাতি। রূপচাঁদ ঢালি সীতারামের আরেক সেনাপতি ছিলেন। রূপচাঁদের বংশধর মোহাম্মদপুর উপজেলার খলিশাখালী গ্রামে দীর্ঘকাল ধরে বসবাস করে বলে জানা যায়। রাজা সীতারামের অপর একজন সেনাপতির নাম ছিল শিবরাম চক্রবর্তী। তার নাম অনুসারে মাগুরা শহরের অদূরে শিবরামপুর গ্রাম অবস্থিত। সীতারাম এই এলাকায় শান্তি প্রতিষ্ঠায় খ্যাতি অর্জন করেন। প্রাচীনকালে মাগুরা অঞ্চল সুন্দরবনের একটি অংশ ছিল, যে কারণে বন অঞ্চলের আধিক্যের কারণে জলদস্যুদের প্রচুর উপদ্রব ছিল এখানে। তারপর তিনি সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে দেখা করেন। এই অঞ্চলের নৈরাজ্যের কথা তাকে অবহিত করার পরে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে সীতারামকে সহযোগিতার আশ্বাসপূর্বক সম্রাট 1687 থেকে 88 খ্রিস্টাব্দে তাকে রাজা উপাধি ভূষিত করেন। রাজা হিসেবে নিজেকে ঘোষণা করলেও তার কোনো রাজধানী ছিল না, তাই তিনি বর্তমান মাগুরার মোহাম্মদপুরে এই দুর্গ নির্মাণ করেন। রাজা সীতারাম 1697 থেকে 98 খ্রিস্টাব্দে মোহাম্মদপুরে রাজধানী স্থাপন করেন। দুর্গটি চতুর্ভুজ আকারে তৈরি করা হয়েছিল, যার একটি বাহুর পরিমাণ ছিল 1300 ফিট এবং 400 মিটারের কম ছিল না। রাজধানীর নামকরণের ব্যাপারে একাধিক মতবাদ রয়েছে। কেউ মনে করেন স্থানীয় মুসলিম ফকির মোহাম্মদ শাহের নাম অনুসারে রাজধানীর পুরাতন নাম বাগজানের স্থানে মোহাম্মদপুর নামকরণ করেন। আবার কেউ মনে করেন সুফি সাধক মোহাম্মদ আলী শাহ নাম অনুসারে সীতারাম রায় রাজধানীর নাম মোহাম্মদ রাখেন। আবার কেউ মনে করেন ইসলাম ধর্মের শ্রেষ্ঠ প্রচারক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অনুসারেই সীতারাম তার মুসলমান প্রজাদের মনোরঞ্জনের জন্য রাজধানীর নাম মোহাম্মদপুর রাখেন। মোহাম্মদপুর সীতারামের রাজধানী হিসেবে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়। ব্যবসায়ীগণ সবসময় মোহাম্মদপুরের ব্যবসা প্রতিষ্ঠার জন্য উৎসাহিত হয়। ক্রমেই মোহাম্মদপুর এই অঞ্চলের একটি উঠতি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। মুঘলদের সাথে লড়াই শেষে প্রধান সেনাপতি মেনা হাতির মৃত্যুর পরে সীতারাম প্রাণপণে মোগল বাহিনীর সাথে লড়াই চালিয়ে যান।
যুদ্ধে পরাজিত হয়ে বন্দী হয় মুর্শিদাবাদে। কথিত আছে যে লোহার খাঁচায় বন্দী করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয় সীতারামকে। যে কক্ষে বন্দী রাখা হয় তা আজও বিদ্যমান। মুর্শিদাবাদে কয়েক মাস বন্দী অবস্থায় থাকার পর নবাব তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। অবশ্য সীতারামের মৃত্যু সম্পর্কে বিভিন্ন কথা শোনা যায়। কারো মতে তিনি বিষ পান করে আত্মহত্যা করেছেন। যে ওয়েস্টল্যান্ড সীতারামের মৃত্যু সম্পর্কে বলেন, বন্দি অবস্থায় তাকে ঢাকা নবাবের কাছে নেওয়া হয়। নবাবের কাছে একজন অফিসার এসে তাকে বলে জীবনের আর আশা নেই, অবশ্যই তাকে ফাঁসিতে ঝোলানো হবে। তখন রাজা প্রয়োজনে ব্যবহারের জন্য তিনি একটি বিষযুক্ত আংটি হাতে রাখতেন। অবশেষে তিনি সেই বিষ পান করে আত্মহত্যা করেন। সীতারামের মৃত্যু সম্পর্কে মোহাম্মদপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চল প্রচলিত কথা হলো, অত্যাচারী রাজা সীতারাম প্রতিশোধের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য রামসাগরের নৌকায় স্বহস্তে কুড়াল মেরে সপরিবারে জ্বলে ডুবে আত্মাহুতি দেন। আবার অনেকের মতে মোগলদের নিকট থেকে রাজ্যের স্বাধীনতা রক্ষা করতে ব্যর্থ হওয়ার পরে সীতারাম তার পরিবার পরিজনকে নিয়ে নৌকায় ওঠেন এবং রামসাগরের মধ্য দিয়ে যান। তারপর নৌকার মাঝখানে কুড়াল দিয়ে আঘাত করে নৌকার মধ্যে পানি ওঠে এবং পরবর্তীতে মারা যান। সীতারাম রাজা ছিলেন স্বাধীনচেতা এবং পরোপকারী। মোহাম্মদপুরের এই রাজার মৃত্যু আজও রহস্যময়ী হয়ে রয়ে গেছে। এমনকি মৃত্যুর সন তারিখ নিয়েও মতভেদ আছে। তার মৃত্যুর সন 1714 খ্রিস্টাব্দ, কেউ বলেন 1718 খ্রিস্টাব্দ, আবার কেউ বলেন 1722 খ্রিস্টাব্দ, কেউ বলেন 1724 খ্রিস্টাব্দ। বিভিন্ন জন বিভিন্ন কথাই বলেন। সীতারামের পতনের পর রাজ্যের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন জমিদারের উত্থান ঘটে। তারা রাজা উপাধি নিয়ে স্ব-স্ব এলাকায় প্রতাপের সঙ্গে রাজত্ব করতে থাকেন। মোহাম্মদপুরের গৌরব রাজা সীতারাম রাজা আজ আর নেই। কথিত আছে সীতারামের সৈনিক ছিল 2200। যুদ্ধের সময় ছাড়া অন্য সময় তারা জনসাধারণের পানীয় জলের জন্য জলাশয় খনন করত।